বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি প্যালেস্টাইন সমস্যার কারণ এবং আরব ও ইসরায়েলের যুদ্ধগুলি সম্বন্ধে আলোচনা করব। তাহলে আলোচনা শুরু করি। প্যালেস্টাইন সমস্যার কারণ। ঊনবিংশ শতকের শেষ দিকে প্যালেস্টাইন সমস্যার পিছনে অনেক কারণ ছিল। সেই কারণগুলো কি? এক, জাতীয়তাবাদীদের সংঘাত। মধ্যপ্রাচ্যের ক্ষুদ্রতম রাষ্ট্র প্যালেস্টাইনে দুটি পরস্পর বিরোধী উগ্র জাতীয়তাবাদের উদ্ভব ঘটে। একটা হচ্ছে আরব জাতীয়তাবাদ, আরেকটা হচ্ছে ইহুদি জাতীয়তাবাদ। এই দুই জাতীয়তাবাদের মধ্যে সামঞ্জস্য রক্ষা বা সহাবস্থানের কোনো পরিস্থিতি ছিল না। দুই, সুয়েজ খালের গুরুত্ব। সুয়েজ খাল ছিল প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ জলপথ। সুয়েজ খাল ও মধ্যপ্রাচ্যে ব্রিটেন নিজের সাম্রাজ্যবাদী স্বার্থ রক্ষার উদ্দেশ্যে প্যালেস্টাইনের উপর কর্তৃত্ব বজায় রাখতে চাইত। তিন, ধর্মীয় সংঘাত। প্যালেস্টাইন ছিল ইহুদি, খ্রিস্টান ও ইসলাম ধর্মের পবিত্র ভূমি ও গুরুত্বপূর্ণ স্থান। উক্ত ধর্মের অনুগামীরা প্যালেস্টাইনের নিজ নিজ আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত ছিল। চার, মার্কিন উদ্দেশ্য। প্যালেস্টাইনে আমেরিকারও যথেষ্ট স্বার্থ ছিল। আমেরিকায় 5 মিলিয়ন ইহুদি বসবাস করত। মার্কিন রাজনৈতিক দলগুলি নির্বাচনে সেখানকার ইহুদিদের সমর্থন লাভের উদ্দেশ্যে প্যালেস্টাইনকে কেন্দ্র করে ইহুদি জাতীয়তাবাদকে সমর্থন করত। আর 5 হচ্ছে ব্রিটেনের জটিল নীতি। ব্রিটেন আরব বিশ্বে ইহুদি এবং মুসলিম উভয় জাতির প্রতি সহানুভূতি দেখাত। ভারতের ব্রিটিশ শাসনের প্রতি মুসলিমদের সমর্থন আদায় করাই ছিল আরব মুসলিমদের প্রতি ব্রিটেনের সহানুভূতি দেখানোর মূল উদ্দেশ্য। প্যালেস্টাইনে আরব ও ইহুদি উভয় পক্ষকে সমর্থন করে ব্রিটেন এখনকার পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। সুতরাং এই ছিল প্যালেস্টাইন সমস্যার কারণ। এইবার বিভিন্ন আরব ইসরায়েলের যুদ্ধ নিয়ে আলোচনা করব। প্যালেস্টাইন সমস্যার জটিলতা উপলব্ধি করে ব্রিটিশ সরকার বিষয়টি 1947 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে জাতিপুঞ্জের হাতে ছেড়ে দেয়। জাতিপুঞ্জের সাধারণ সভায় এ বিষয়ে 11 সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করে কমিটির অধিকাংশ সদস্য প্যালেস্টাইনকে আরব ও ইহুদিদের মধ্যে ভাগ করে দেওয়ার প্রস্তাব দেয়। এই সিদ্ধান্ত ইহুদি নেতৃবৃন্দ আমেরিকা ও রাশিয়া মেনে নিলেও আরব দেশগুলি সহ আফ্রিকা ও এশিয়ার বহু দেশ এর প্রতিবাদ করে। নানা স্থানে সংঘর্ষ শুরু হয়ে যায় এবং ইহুদিরা দলে দলে প্যালেস্টাইনে প্রবেশ করতে থাকে। এই পরিস্থিতিতে ব্রিটেন 1948 খ্রিস্টাব্দে 14 মে প্যালেস্টাইনে ব্রিটিশ অচির অবসান ঘটায় এবং প্যালেস্টাইন থেকে তাদের সেনা সরিয়ে নিয়ে যায়। প্যালেস্টাইন থেকে ব্রিটেন তার সেনা সরিয়ে নিলে ইহুদি নেতৃবৃন্দ 1948 খ্রিস্টাব্দের 14 মে মধ্যরাতে তেল আবিবের জাদুঘরে সমবেত হন এবং সেখানে আন্তর্জাতিক ইহুদি সংস্থার সভাপতি ডেভিড বেন গুরিয়ন স্বাধীন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন। আমেরিকা এর কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েল রাষ্ট্রকে স্বাধীন বলে স্বীকৃতি দেয়। নতুন এই রাষ্ট্রের রাজধানী হয় তেল আবিব। ইসরায়েলের প্রথম রাষ্ট্রপতি হন ডক্টর ওয়েজম্যান। এবার 1948 খ্রিস্টাব্দের প্রথম আরব ও ইসরায়েল যুদ্ধ। এখানে সেটা কি হয়েছিল? স্বাধীন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে মিশর, জর্ডন, লেবানন, সিরিয়া ও ইরাক এই 5টি আরব রাষ্ট্র ইসরায়েল আক্রমণ করে 1948 খ্রিস্টাব্দে। আরবদের
জনসংখ্যা ও সেনাবাহিনীর শক্তি বেশি থাকা সত্ত্বেও তারা ইসরায়েলের কাছে পরাজিত হয়। যুদ্ধে জয়ী ইসরায়েল জাতিপুঞ্জ নির্ধারিত সীমানা অপেক্ষা অনেক বেশি ভূখণ্ড নিজেদের অধিকারে নিয়ে নেয়। এইভাবে প্যালেস্টাইনের প্রায় 3/4 অঞ্চল এবং লোহিত সাগরে অবস্থিত মিশরের এইলাট বন্দরটি ইসরায়েলের দখলে চলে যায়। আরবদের অধিকারে থাকে মধ্য ও পূর্বাংশ এবং গাজা ভূখণ্ড। এই যুদ্ধের ফলে কয়েক লক্ষ নিরীহ আরব গৃহহারা ও রাষ্ট্রহারা হয়। তারা মিশর, জর্ডান, সিরিয়া, লেবাননের শরণার্থী শিবিরগুলিতে চরম দুর্দশার মধ্যে জীবন কাটাতে বাধ্য হয়। জাতিপুঞ্জের উদ্যোগে 1949 খ্রিস্টাব্দে সাময়িক শান্তি স্থাপিত হয়। এর পরের যুদ্ধ হয়েছিল 1956 খ্রিস্টাব্দে দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ। 1948 খ্রিস্টাব্দে প্রথম আরব ইসরায়েল যুদ্ধে আরবরা পরাজিত হয়। এরপর আরবদের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে ইসরায়েল নিজেদের রাষ্ট্রকে সুসংহত করার উদ্যোগ নিয়েছিল, কিন্তু বিভিন্ন কারণে উভয় পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এর ফলে 1956 খ্রিস্টাব্দে ইসরায়েলের বিরুদ্ধে আরব দেশগুলো আক্রমণ চালায়। 1956 খ্রিস্টাব্দে ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর বিবাদের প্রধান কারণ ছিল পৈতৃক ভূখণ্ডের দাবি। আরব দেশগুলি তাদের ভূখণ্ডে ইসরায়েলের অস্তিত্ব কোনোভাবেই মেনে নিতে পারেনি। তারা যে কোনো মূল্যে নিজেদের পিতৃভূমির মাটি উদ্ধার করতে বদ্ধপরিকর ছিল। দ্বিতীয়, সীমানা নিয়ে বিরোধ। রাষ্ট্রীয় সীমানা নিয়ে ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর বিরোধ বাধে। তৃতীয়, আরব শরণার্থীদের সমস্যা। ইসরায়েল থেকে বিতাড়িত আরব শরণার্থীদের সমস্যার সমাধান করা আরব দেশগুলোর কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। চতুর্থ, ইসরায়েলের আরবদের সমস্যা। ইসরায়েলে বসবাসকারী আরবদের সমস্যাও ক্রমে জটিল হয়ে উঠেছিল। পঞ্চম, প্রত্যক্ষ কারণ। 1956 খ্রিস্টাব্দে মিশরের রাষ্ট্রপতি নাসের সুয়েজ খাল জাতীয়করণ করে সেখানে ইসরায়েলের জাহাজের প্রবেশ নিষিদ্ধ করলে এর বিরুদ্ধে ইসরায়েল জাতিপুঞ্জে আবেদন করে। এতে কোনো কাজ না হলে মিশরের বিরুদ্ধে ইসরায়েল 1956 খ্রিস্টাব্দের 29 অক্টোবর যুদ্ধ ঘোষণা করে। 1949 খ্রিস্টাব্দে আরব দেশগুলির সঙ্গে ইসরায়েলের শান্তি স্থাপিত হলেও উভয় পক্ষের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ চলতে থাকে। সুয়েজ খাল জাতীয়করণের প্রতিবাদে 1956 খ্রিস্টাব্দের আগস্ট মাসে ইংল্যান্ড, ফ্রান্স ও ইসরায়েল মিশর আক্রমণের গোপন পরিকল্পনা করে। সেই অনুসারে ইসরায়েল 29 অক্টোবর মিশর আক্রমণ করে এবং এক সপ্তাহের মধ্যে মিশরের সিনাই উপদ্বীপ দখল করে নেয়। আমেরিকা জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে ইসরায়েল ও মিশরের মধ্যে যুদ্ধ বিরতির প্রস্তাব উত্থাপন করলে ব্রিটেন ও ফ্রান্স ভেটো প্রয়োগ করে প্রস্তাবটি বাতিল করে দেয়। 30 অক্টোবর মিশরের রাজধানী কায়রোর উপর ব্রিটেন এবং ফ্রান্সের বিমান বাহিনী বোমাবর্ষণ করে। উদ্ভূত পরিস্থিতিতে জাতিপুঞ্জের প্রস্তাব অনুসারে 10টি দেশের সেনাবাহিনী নিয়ে খুব শীঘ্রই জাতিপুঞ্জে সেনাবাহিনী গড়ে ওঠে। ইতিমধ্যে মিশরে ইংল্যান্ড ও ফ্রান্সের অনৈতিক নীতির বিরুদ্ধে রাশিয়া তীব্র ক্ষোভ প্রকাশ করে, এমনকি এই দুই দেশের বিরুদ্ধে রকেট আক্রমণের হুমকি দেয়। যাই হোক, জাতিপুঞ্জের সেনাবাহিনী 15 নভেম্বর মিশর হাজির হয়। মিশর থেকে ক্রমে ইসরায়েল, ব্রিটেন এবং ফ্রান্সের সেনা অপসারিত হয় এবং শান্তি স্থাপিত হয়। পরবর্তী এই যুদ্ধের গুরুত্ব ছিল সীমান্তে শান্তি। আরব ও ইসরায়েলের সীমান্তে আপাতত শান্তি স্থাপিত হয় এবং ইসরায়েলে আরবদের অনুপ্রবেশ বন্ধ হয়। দ্বিতীয়, ইসরায়েলের বাণিজ্য বৃদ্ধি। ইসরায়েলের দখলে এসে এইলাট বন্দর সক্রিয় হয়ে ওঠে এবং এই বন্দরের মাধ্যমে ইসরায়েলের বৈদেশিক বাণিজ্য যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায়। তৃতীয়, যোগাযোগ বৃদ্ধি। এই যুদ্ধের ফলে আকাবা উপসাগর ও তিরান প্রণালীর মাধ্যমে ইসরায়েলের সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগ বৃদ্ধি পায়, কিন্তু আরব ইসরায়েল সীমান্তে আপাতত শান্তি স্থাপিত হলেও জাতিপুঞ্জের মহাসচিব দাগ হ্যামারশিল্ড উপলব্ধি করেছিলেন যে
জাতিপুঞ্জের বাহিনী সরে গেলেই সেখানে আবার সংঘর্ষ শুরু হবে। এর পরবর্তী যুদ্ধ হয়েছিল 1967 খ্রিস্টাব্দে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ। 1956 খ্রিস্টাব্দের যুদ্ধবিরোধী আরব ইসরায়েল সম্পর্ককে আপাতত শান্তি এনে দেয়, কিন্তু সেই অঞ্চলে জাতিপুঞ্জের শান্তিরক্ষা বাহিনী অবস্থান করলেও এই শান্তি মোটেই দীর্ঘস্থায়ী ছিল না। আপাত শান্তির আড়ালে উভয় পক্ষের মধ্যে যুদ্ধের প্রস্তুতি চলছিল। এই সময় আরব ইসরায়েল সীমান্তের শান্তির জন্য জাতিপুঞ্জের শান্তিরক্ষা বাহিনী মিশরে অবস্থান করছিল। মিশরের রাষ্ট্রপতি নাসের 1967 খ্রিস্টাব্দের 17 মে জাতিপুঞ্জের বাহিনী প্রত্যাহার করার আবেদন জানালে জাতিপুঞ্জ দুদিনের মধ্যে বাহিনী প্রত্যাহার করে নেয়। এর ফলে শীঘ্রই সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। এবার যুদ্ধের প্রেক্ষাপট 1967 খ্রিস্টাব্দে আরব ইসরায়েল সংঘর্ষের পিছনে যে কারণগুলো ছিল: এক, বিবদমান সেনা মোতায়েন। মিশরের অনুরোধে জাতিপুঞ্জ 1967 খ্রিস্টাব্দে সেখান থেকে তার শান্তি সেনা সরিয়ে নিলে সঙ্গে সঙ্গে ইসরায়েল, সিরিয়া ও জর্ডন তাদের সীমান্তে নিজেদের সেনা মোতায়েন করে, ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দ্বিতীয়, মিশরের গাজা ভূখণ্ড দখল। মিশর 20 মে গাজা অঞ্চলে নিজের আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা করে। তৃতীয়, আরব লীগের ঘোষণা। আরব লীগের সদস্যগুলি একটি যৌথ ঘোষণার মারফত জানায় যে তাদের সংস্থার যে কোনো সদস্য রাষ্ট্রের উপর কোনো আক্রমণ সমবেতভাবে সকলের উপর আক্রমণ বলে তারা মনে করবে। চতুর্থত, মিশরের সেনা প্রস্তুতি। মিশর 20 মে তার সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন। পঞ্চমত, জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা। মিশরে 22 মে টিরান প্রণালী দিয়ে ইসরায়েলের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা জারি করে। ষষ্ঠত, আকাবা অবরোধ। এরপর শীঘ্রই মিশর আকাবা উপসাগর অবরোধ করে, ফলে ইসরায়েলের এইলাট বন্দরটি বন্ধ হয়ে গিয়ে ইসরায়েলের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়। এইসব কারণে আরব দুনিয়া খুবই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এবং আমেরিকা ও রাশিয়া এই অঞ্চলে তাদের নৌবহর পাঠায়। এবার সংঘর্ষ। ইসরায়েলের আক্রমণ। ইসরায়েল বাহিনী 1967 খ্রিস্টাব্দের 5 জুন একই সঙ্গে গাজা, সিনাই, সিরিয়া ও সংযুক্ত আরব প্রজাতন্ত্রের উপর আক্রমণ চালায়। আকস্মিক আক্রমণে সংযুক্ত আরব প্রজাতন্ত্রের বিমান বাহিনীর অধিকাংশই ধ্বংস হয়ে যায়। আরব বাহিনী বিভিন্ন রণাঙ্গনে বিপর্যয়ের মুখোমুখি হয়। পরবর্তী 5 দিন ইসরায়েল জর্ডন নদী থেকে সুয়েজ খাল পর্যন্ত এলাকায় জেরুজালেমের আরব অধিকৃত অঞ্চল আকাবা উপসাগরের নিকটবর্তী সারম এল সড়ক দখল করে এবং টিরান প্রণালী দিয়ে ইসরায়েলের জাহাজ চলাচলের সকল বাধা দূর করে। 8 জুন জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব গৃহীত হলে ইসরায়েল ও আরব রাষ্ট্রগুলি এই প্রস্তাব মানতে বাধ্য হয়। তবে ইসরায়েল যেমন তার অধিকৃত এলাকা ছাড়তে রাজি ছিল না, তেমনি যুদ্ধে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত আরবরা কোনো আলোচনায় বসতে রাজি ছিল না। এই যুদ্ধের গুরুত্ব ছিল যে এই যুদ্ধে আরব দেশগুলির বিরুদ্ধে ইসরায়েলের সাফল্য ছিল ব্যাপক ও চমকপ্রদ। তারা মাত্র 6 দিনের যুদ্ধে সংযুক্ত আরব প্রজাতন্ত্রের অন্তর্ভুক্ত বহু স্থান দখল করেছিল এবং জাতিপুঞ্জের নির্দেশ অমান্য করে সেগুলো ফেরত দিতেও অস্বীকার করেছিল। তাছাড়া তারা ইসরায়েল কর্তৃক নববিজিত এই অঞ্চলগুলোর ভবিষ্যৎ যুদ্ধকালে দুপক্ষের মধ্যবর্তী অঞ্চল বা বাফার জোন হিসাবে কাজ করে। এই অঞ্চলে বসবাসকারী আরব জাতির প্রায় 10 লক্ষ মানুষের অধিকাংশ 1948 খ্রিস্টাব্দে গাজা উপত্যকায় শরণার্থী শিবিরের বাসিন্দা ছিল। তারা এই অঞ্চলে বসবাস শুরু করলে বহু সমস্যার সৃষ্টি হয়। এছাড়া এই যুদ্ধে ছিল আরব দেশগুলোর কাছে, বিশেষ করে মিশরের রাষ্ট্রপতি নাসেরের কাছে বিরাট পরাজয়। এই যুদ্ধের পর থেকে নিজেদের শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে আরব রাষ্ট্রগুলো সোভিয়েত রাশিয়ার উপর অতিরিক্ত নির্ভরশীল হতে বাধ্য হয়। রাশিয়া তাদের অন্যতম মিত্রে পরিণত হয় এবং তাদের বিভিন্ন সামরিক সহায়তা দিতে থাকে। এছাড়া এই যুদ্ধ
1967 খ্রিস্টাব্দের যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান ঘটায়নি, বরং নতুন সংঘর্ষ ও যুদ্ধের পটভূমি তৈরি করেছিল। এই যুদ্ধের পর থেকে উভয় পক্ষই নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে, যা 1973 খ্রিস্টাব্দে চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধের সূচনা করে। 1967 খ্রিস্টাব্দের যুদ্ধের পর ইসরায়েল তার দখল করা আরব ভূখণ্ড ফিরিয়ে দেয়নি। ফলে এই সময় উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতির দ্বারা শান্তি প্রতিষ্ঠিত হলেও তা ছিল একান্তই ক্ষণস্থায়ী। তাই 1973 খ্রিস্টাব্দে আরব ইসরায়েলের যুদ্ধে তার প্রমাণ মেলে। এই যুদ্ধের প্রেক্ষাপট কী ছিল? উভয় পক্ষের শক্তি বৃদ্ধি। আপাত শান্তির আড়ালে আমেরিকার কাছ থেকে ইসরায়েল এবং রাশিয়ার কাছ থেকে আরব দেশগুলো সামরিক সাহায্য নিয়ে নিজেদের শক্তি বৃদ্ধি করেছিল এবং উভয় পক্ষই যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিল। ইসরায়েলি আগ্রাসন। 1968 খ্রিস্টাব্দের 31 অক্টোবর ইসরায়েলের বোমারু বিমান মিশরের রাজধানী কায়রোর কাছে বোমাবর্ষণ করে এবং নীল নদের উপর একটি সেতু ধ্বংস করে। পাশাপাশি ডিসেম্বর মাসে জর্ডন ও ইরাক ওপর আক্রমণ চালায়। ইসরায়েল কিছুদিন পরে লেবাননের রাজধানী বেইরুটের বিমানবন্দরে বোমাবর্ষণ করে 13টি বিমান ধ্বংস করে। জাতিপুঞ্জ ইসরায়েলের এই আগ্রাসী নীতির তীব্র নিন্দা করে। এছাড়া আরব জঙ্গিবাদ। ইতিমধ্যে আরব জাতীয়তাবাদীদের বিভিন্ন জঙ্গি গোষ্ঠী বিদেশি ইহুদিদের হাত থেকে মাতৃভূমি পুনরুদ্ধারের উদ্দেশ্যে তীব্র লড়াই শুরু করে। এই জঙ্গিদের হাতে 1972 খ্রিস্টাব্দে মিউনিক অলিম্পিকে অংশগ্রহণকারী ইসরায়েলি কুস্তিগিররা নিহত হয়। এইভাবে পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এবং এই সংঘর্ষ বাদে ইসরায়েলের বিভিন্ন আগ্রাসনমূলক আচরণে আরব দুনিয়া ক্ষোভে বারুদের স্তূপে পরিণত হয়েছিল। ইয়ম কিপুরের যুদ্ধ হয়েছিল। এই পরিস্থিতিতে 1973 খ্রিস্টাব্দের 6 অক্টোবর মিশর ও সিরিয়া যৌথভাবে ইসরায়েলের অধিকৃত অঞ্চলের উপর বোমাবর্ষণ করে। ইহুদিদের বার্ষিক ইয়ম কিপুর উৎসবের দিনে আরবরা ইসরায়েলের কাছ থেকে তাদের হারানো অঞ্চল পুনরুদ্ধারের উদ্দেশ্যে আক্রমণ শুরু করেছিল বলে এই যুদ্ধ ইয়ম কিপুরের যুদ্ধ নামে পরিচিত। এরপরে মিশরের বিমান ও স্থলবাহিনীর আক্রমণে ইসরায়েল ক্রমেই পিছু হাঁটতে থাকে। মিশরীয় সেনা সুয়েজ খাল অতিক্রম করে সিনাই পর্যন্ত অগ্রসর হয়। সিরিয়ার চারিদিক থেকে ইসরায়েলের নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ইসরায়েলের দিকে এগোতে থাকে। সৌদি আরব, জর্ডন, ইরাক, টিউনিশিয়া প্রভৃতি দেশ মিশর ও সিরিয়ার সঙ্গে হাত মেলায়। রাশিয়াও আরব রাষ্ট্রগুলোর পাশে দাঁড়ায়। এইভাবে যুদ্ধের প্রাথমিক পর্যায়ে ইসরায়েল বাহিনী প্রচণ্ড বিপর্যয়ের মুখে পড়ে। আমেরিকা ইসরায়েলকে সহায়তা করলে যুদ্ধ শুরুর 9 দিন পর ইসরায়েল প্রতি আক্রমণ শুরু করে। তারা 2 দিনের মধ্যে আরব বাহিনীকে পিছু হটতে বাধ্য করে। তারা সিরিয়ার সীমান্তে আক্রমণ চালিয়ে গোলান হাইটস দখল করে এবং সুয়েজ খাল অতিক্রম করে মিশরীয় বাহিনীর অংশকে চারিদিক থেকে অবরোধ করে। এইভাবে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে 1973 খ্রিস্টাব্দের 21 অক্টোবর আমেরিকা ও রাশিয়ার মধ্যে আলোচনা শুরু হয়। 22 অক্টোবর জাতিপুঞ্জ যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করে, কিন্তু তা সত্ত্বেও উভয় পক্ষ যুদ্ধ চালিয়ে যায়। শেষ পর্যন্ত 23 ডিসেম্বর জেনেভায় একটি সম্মেলনে মিশর, জর্ডন, ইসরায়েল, আমেরিকা, রাশিয়া অন্যান্য কয়েকটি দেশের প্রতিনিধিরা সমবেত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে যে দুপক্ষের দ্বারা স্বীকৃত সীমানায় আরব ও ইসরায়েলের সৈন্য অপসারিত হবে। 2 বেসামরিকীকরণ করা স্থানগুলোর নিরাপত্তা ব্যবস্থা করা হবে। 3 প্যালেস্টিনীয়দের স্বার্থ সুরক্ষার ব্যবস্থা করা হবে। 4 খ্রিস্টান, ইহুদি ও মুসলিমদের পবিত্র স্থান রক্ষা করা হবে। 5 মিশরীয় ইসরায়েলীয় সেনাবাহিনী সুয়েজের পূর্ব তীর থেকে 32 কিমি দূরে অপসারিত করা হবে। এভাবে জেনেভা সম্মেলনের দ্বারা আরব দেশগুলির সঙ্গে ইসরায়েলের বিরোধের মীমাংসা করা হয়।